সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রোলস অফ অ্যাসোসিয়েটস অ্যান্ড সাবঅর্ডিনেটস অফ দ্য এডিটোরিয়াল টিম। অর্থাৎ আমাদের একটা পেপার বা জার্নালের চিফ এডিটরের সাথে যারা অ্যাসোসিয়েটস থাকেন এবং বাকি যারা এডিটোরিয়াল টিমের সদস্য থাকেন তাদের আসলে ভূমিকাটা কী থাকে একটি জার্নাল পেপারে। তো সাধারণত একজন চিফ এডিটর যিনি থাকেন তিনি যদি সিও হন তার জার্নালের, তাহলে বাকিরা কিন্তু ডিরেক্টর হিসেবেই কাজ করেন। তো সেই হিসেবে অ্যাসোসিয়েট যারা এডিটোরিয়াল টিম মেম্বার থাকেন তারা কিন্তু আসলে অপারেশনাল পার্টটাকে কিন্তু তারা সাপোর্ট দেন এবং অপারেশনাল টিমের মেম্বার হিসেবে তারা কিন্তু জার্নালের কোয়ালিটিটা কিভাবে ইমপ্রুভ করা যাবে সেটা নিয়েও কিন্তু তারা যিনি সিও অর্থাৎ আমরা যে এডিটর ইন চিফকে বলছি তাকে কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করে থাকেন। এবং দেখা যাচ্ছে এই এডিটোরিয়াল টিমের যারা মেম্বার থাকেন এবং যারা অ্যাসোসিয়েট থাকেন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কারণে যে দেখা যায় একটা পেপারের মধ্যে কিন্তু অনেক কিছু টুকটাক হয়তো ভুল থাকতেই পারে। তো সেই ভুলগুলোকে তারা কিন্তু অনেক সময় অনেকভাবে নিজেরাই সংশোধন করে দেন। অনেক সময় হয়তো আবার যদি মেজর হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু তারা আবার ফার্দার ফিডব্যাকের জন্য যিনি থাকেন অথর তাকে আবার করেসপন্ডিং অথর যিনি থাকেন তাকে কিন্তু আবার ফরওয়ার্ড করে দেন মেইলের মাধ্যমে। তো এইভাবে দেখা যাচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে কোয়ালিটিফুল একটা রিসার্চ পেপার পাওয়ার জন্য তারা কিন্তু সার্বক্ষণিক কাজ করে যান এবং এই সার্বক্ষণিক যে প্রচেষ্টা এটার মাধ্যমেই কিন্তু একটি কোয়ালিটি রিসার্চ কিন্তু ফাইনালি কিন্তু প্রডিউস হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি বলি একটা পেপার কিভাবে তার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পাবে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই যারা কো এডিটোরিয়াল টিমে যারা থাকেন অ্যাসোসিয়েট যারা থাকেন তাদের হাতেই কিন্তু নির্ভর করে। কারণ অপারেশনাল টিম কিন্তু সারাক্ষণ অনেক পেপার তারা পাচ্ছেন, প্রত্যেকটা পেপারের সেটা স্কোপ অনুযায়ী প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী তারা কাজ করেন এবং সেই সেগমেন্ট অনুযায়ী যারা রিসার্চ অ্যাসোসিয়েট থাকেন অথবা যারা অ্যাসোসিয়েট এডিটর থাকেন তারা কিন্তু প্রত্যেকটা পেপারকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা কিন্তু দেখেন, পড়ে দেখেন এবং রিড করার পরে কিন্তু দেখেন যে আসলে ওটার মধ্যে যদি কোনো মাইনর ফল্ট পাওয়া যায় অথবা মাইনর গ্যাপ পাওয়া যায় সেটাকে তারা কারেকশন করে ফেলার চেষ্টা করেন মেইলিংয়ের মাধ্যমে। আর মেজর হলে সেটা তখন চিফ এডিটরের কাছে তুলে ধরেন এবং সেখানে যদি কোনো কনফ্লিক্ট পাওয়া যায় তখনই কিন্তু ফাইনালি তারা চিন্তা করেন যে না এটা যদি আসলেই, এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লেজারিজমের যে বিষয়টা এটা অনেকাংশে বেশি পাওয়া যায়, যদি 10%-এর বেশি বা 20%-এর বেশি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পেপারটি একটি রিজেকশনের দিকে চলে যায়। তো একটি পেপার যখন অ্যাকসেপ্টেন্সের দিকে যেতে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু যে বাধার মুখোমুখি হয় পেপারটি, সেই পেপারটির গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে কিন্তু এই এডিটোরিয়াল টিম মেম্বাররাই কিন্তু সহায়তা করেন এবং তাদের সাহায্য সহযোগিতায় একটি পেপার কিন্তু পরিপূর্ণ একটা অ্যাকসেপ্টেন্সের দিকে যায় এবং সেটা প্রকাশিত হওয়ার মাধ্যমটা কিন্তু খুঁজে পায়। তো এক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে আসলে যখনই আমরা পেপারটাকে সাবমিট করি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পেপার যেই জার্নালটাই আমরা সিলেক্ট করি না কেন সেই জার্নালের স্কোপটা যেটা এবং যে এডিটোরিয়াল টিমের যে মেসেজটা বিশেষ করে চিফ এডিটর তার যে মেসেজটা সেটাকে যদি আমরা ভালো করে রিভিউ করি, বারবার সেটাকে বোঝার যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আসলে আমাদের যে পেপারের যে মূল উদ্দেশ্য সাবমিট করার সেটাকে কিন্তু আমরা সফল করতে পারবো। এখনকার সময়ে সবচেয়ে ভালো একটা রিভিউয়ার খোঁজা এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জিং বিষয়। দেখা যাচ্ছে ভালো রিভিউয়ারের মাধ্যমেই কিন্তু যে জার্নালের যে র্যাঙ্কিংটা সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং একটা জার্নালের রেটিং যেটা এটা অনেকাংশে কিন্তু এই রিভিউয়ারদের কমেন্টের উপরেই কিন্তু নির্ভর করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েট টিম মেম্বার যারা থাকে তারা কিন্তু 15 থেকে 20 জন প্রায় রিভিউয়ারকে তারা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের সাথে তারা কিন্তু যুক্ত থাকেন। তাদের কাছে কিন্তু ইনভাইটেশন দেওয়া হয় বা আমন্ত্রণ জানানো হয় এবং তারই পরিপ্রেক্ষিতে যারা 2 থেকে 5 জন যারা ফার্দার রিপ্লাই করেন তাদেরকে দিয়েই কিন্তু সেই রিভিউয়ারের প্রসেসটা কিন্তু কন্টিনিউ করা হয়। তো এই ক্ষেত্রে আসলে একজন রিভিউয়ারকে বলা, তাকে কনভিন্স করা এবং তার কাছে তুলে ধরা এই জিনিসগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই কাজটা কিন্তু আমি মনে করি না যে খুব একটা সহজ কাজ, কারণ 15 থেকে 20 জনকে মেল করে আবার 5 জন বা 4 জনের থেকে রিকমেন্ডেশনটা নেওয়া, তো এটা আসলে কিছুটা সময় সাপেক্ষ এবং একটু জটিলই। তো সেক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা খুবই পারদর্শী থাকেন যে সেই এডিটোরিয়াল টিম মেম্বাররাই কিন্তু পরবর্তীতে সফলভাবে তাদের রিভিউয়ারদেরকে সিলেক্ট করেন এবং তাদের মাধ্যমে কিন্তু একটি জার্নালের যে রেটিং সেটাকে বাড়াতে সক্ষম হন। অনেক ক্ষেত্রে এডিটর টিমে যারা থাকেন তারা যে শুধুমাত্র মেসেজটাই ফরওয়ার্ড করে দেন তা কিন্তু নয়। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যদি এডিটিংয়ের কোনো কিছু প্রয়োজন হয়
অথবা মেসেজ যেটা তারা ফরওয়ার্ড করতে যাচ্ছেন, বিশেষ করে রিভিউয়াররা অনেক সময় তারা বিভিন্ন রিভিউয়ার বিভিন্ন ওপিনিয়ন তারা কিন্তু প্রোভাইড করেন। তো এখন সেটা কোনটা রিজেক্ট হবে বা কোনটা অ্যাকসেপ্ট হবে অথবা কোনটা কাছাকাছি দুইজন রিভিউয়ারের, সেটাকেও কিন্তু তারা তুলনা বা বিশ্লেষণ করে থাকেন এবং এর মাধ্যমে ফাইনাল যে অ্যাজাম্পশনটা আসে বা ওপিনিয়নটা আসে সেটা কিন্তু তিনি এডিটর ইন চিফকে জানিয়ে থাকেন। এবং এই ক্ষেত্রে এই যে অ্যানালাইসিসের ব্যাপারটা অথবা কম্প্যারিজনের ব্যাপারটা, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি, অ্যাসোসিয়েট যারা থাকেন তারা কিন্তু খুব যত্ন সহকারে তাদের দায়িত্বটা কিন্তু পালন করে থাকেন এবং যেটা কিন্তু একটি জার্নালের যে গুণগত মান সেটা বাড়াতে কিন্তু বৃদ্ধি করে। চিফ এডিটরের সাথে সবসময় কিন্তু একজন অ্যাসোসিয়েট কাজ করেন। তো এক্ষেত্রে তার যে মতামত বা ওপিনিয়নটা থাকে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি, দেখা যাচ্ছে তিনি কিন্তু রিভিউয়ারদের সাথে সারাক্ষণ কিন্তু কাজ করছেন, রিভিউয়ারদের কাছ থেকে বিভিন্ন কিন্তু ওপিনিয়ন পাচ্ছেন এবং সেই ওপিনিয়নগুলোকে বেস করেই কিন্তু ফার্দার জার্নালে তার পেপারটা, অর্থাৎ যিনি কো অথরশিপের জন্য বা আপনার অথরশিপের জন্য অথবা করেসপন্ডিং অথবা যারা থাকছেন তাদের পেপারটা ফাইনালি আসলেই অ্যাকসেপ্টেন্সের দিকে যাবে না রিজেকশনের দিকে যাবে, এই ডিসিশন মেকিংয়ের জিনিসগুলোতেই কিন্তু যিনি চিফ এডিটরের সাথে থাকেন অ্যাসোসিয়েট, তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ওপিনিয়নটি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ব্যালেন্সিং করাটা, অর্থাৎ যে ওপিনিয়নগুলো আসবে রিভিউয়ারদের পক্ষ থেকে সেটাকে ব্যালেন্সিং করে তারপর ফার্দার সেটার উপরে একটা প্রোফাইল বা স্যামারি ক্রিয়েট করে সেটা চিফ এডিটরকে জানানো এবং তার মাধ্যমে ফাইনালি একটি পেপারকে গ্রহণযোগ্য কিভাবে করে তোলা যায় তার যে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানু যে মতবাদ থাকে, সে যে গাইডলাইন থাকে বা ডিরেকশন থাকে, সেটাকে ফলো করে যাওয়াটাই কিন্তু আসলে একজন করেসপন্ডিং অথর অথবা যিনি মেইন অথরে থাকেন তার মূল দায়িত্ব। পরিশেষে যদি বলা হয় যে আসলে একজন অ্যাসোসিয়েট বা যারা এডিটরি চিফের সাথে যারা কাজ করেন তাদের আসলে মূল কাজগুলো কী কী। প্রথম কাজ হলো একজন চিফ এডিটরকে সবসময় সাপোর্ট দেওয়া, অর্থাৎ একটি কোম্পানিতে যেমন সিইওকে সাপোর্ট করার জন্য তার বিভিন্ন ডিরেক্টর বোর্ডের লোকজন থাকেন, ঠিক তেমনি একটি জার্নালের এই চিফ এডিটরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই অ্যাসোসিয়েট মেম্বার যারা থাকেন তারা কিন্তু সার্বক্ষণিক সহায়তা করে থাকেন। তো এক্ষেত্রে অ্যাসোসিয়েট মেম্বারদের যে মতামত এবং তাদের যে চিন্তাভাবনা, এটাকে সবসময় গুরুত্ব দিতে হয় এবং এই তারা যখন রিভিউয়ারদের কাছ থেকে ওপিনিয়নগুলো নেন, এটা অ্যানালাইসিস করার পরে যে ফাইনাল রেজাল্টটা আসে সেটাই কিন্তু একটা ফাইনাল ওপিনিয়ন হিসেবে কিন্তু কোরেসপন্ডিং অথরের কাছে চলে যায়। সেই জন্য কিন্তু আসলে এই কোরেসপন্ডিং অথর যিনি থাকবেন তার কাছে যে ফরওয়ার্ডিং মেলটা আসবে সেই মেলটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে অবশ্যই রিড করতে হবে। এমনকি রিড করা ছাড়াও প্রত্যেকটা পয়েন্ট যেটা হয়তো কারেকশনের জন্য বলা হয়েছে প্রত্যেকটা পয়েন্টই ফলো করে সেই অনুযায়ী তার ম্যানুস্ক্রিপ্টটাকে সাজাতে হবে এবং সেই সাজানো ম্যানুস্ক্রিপ্টটাই কিন্তু পরবর্তীতে আবার ফার্দার কারেকশনের মাধ্যমে সাবমিট করতে হবে। তো এই যে গাইডলাইনটা, অর্থাৎ পুরো পলিসি মেকিং থেকে শুরু করে একজন চিফ এডিটরের পাশে থেকে সাপোর্ট দেওয়ার কাজটাই কিন্তু সম্পূর্ণভাবে অ্যাসোসিয়েট করে থাকেন। এছাড়াও অ্যাসোসিয়েট বিভিন্ন যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তিনি কিন্তু বিভিন্ন প্রান্তের যারা রিভিউয়ার থাকেন তাদের সাথে কিন্তু তার নেটওয়ার্কিং বা লিয়াজোটা মেনটেন করেন। তো এই ক্ষেত্রেও কিন্তু আসলে তিনি কিন্তু একজন ভালো কমিউনিকেটর হিসেবেও কিন্তু তার রোলটি পালন করেন।